চলে আসলাম আপনাদের জন্য আবার সেই শিয়াল ডিমন আর সাধারণ মেয়েটার গল্পের দ্বিতীয় পর্বটি নিয়ে। তো চলুন বেশি ইন্ট্রো না দিয়ে মূল গল্পে ফিরে যাওয়া যাক। আগের পর্বে আমরা দেখেছিলাম বাও এবং লিংজি দুজনে একসাথে সবার সামনে এভাবে পড়ে যায়। সেখানে অনেক গণ্যমান্য ব্যক্তিরা ছিল। তাদের সবার সামনে বাও যখন একটা ছেলের সঙ্গে এইভাবে স্টেজের উপরে এসে পড়ে, এটা দেখে তখন তার বাবা অনেক লজ্জায় পড়ে যায়। সে তার নিজের মেয়ের উপরে অনেক রেগে যায়। লিংজি তো সেখান থেকে পালিয়ে যায়। তার চেহারা কেউ তখন ভালোভাবে দেখতে পায়নি। বাড়িতে ফিরে এসে ডিমনটি তার সার্জেন্টকে বলে সে অনেক চেষ্টা করেছে মেয়েটার ভেতর থেকে সেই সোল ফলটি বের করে নেওয়ার, কিন্তু সে ওটাকে কোনোভাবেই বের করতে পারছে না। তার সাথী তাকে এটা বের করার একটা উপায় বলে। সে বলে যেহেতু তাদের দুজনের আত্মা ওই সোলের মাধ্যমে একসাথে জুড়ে গিয়েছে, তাই সেটা বাউয়ের ভেতর থেকে বের করে নিয়ে আসার একটা মাত্র পদ্ধতি আছে। তাকে লাভ কিসিং ব্যবহার করতে হবে, অর্থাৎ লিংজি বাউকে তার প্রেমের জালে ফাঁসাতে হবে। এটা শুনে তো লিংজি রেগে তার অ্যাসিস্ট্যান্টকে ঘর থেকে বের করে দেয়। এদিকে বাউয়ের বাবা তার মেয়ের উপরে অনেক রাগ দেখাচ্ছিল, কেননা সে এতগুলো মানুষের সামনে একটা ছেলের সাথে এভাবেই সবার সামনে এসেছে এবং এতে করে তার মান সম্মান শেষ হয়ে গেছে। কিন্তু বাউয়ের তো এতে বিন্দুমাত্র আফসোস বলতে কিছুই ছিল না। এদিকে রানীমা লিংজিকে বলে যে করে হোক সেই সোলটি তাকে খুব দ্রুত উদ্ধার করে তার নিজের পাওয়ারটি বাড়িয়ে নিতে হবে, কেননা সে চলে যাওয়ার পর থেকে তাদের মাউন্টেনের চারিদিকে থাকা ব্যারিয়ারটি ভেঙে পড়তে শুরু করেছে। ছোটখাটো যে শিয়ালগুলো আছে তারা কোনোভাবে সেই ব্যারিয়ারটিকে ধরে রাখতে পারছে না। আপাতত কিছুদিন তারা এটাকে ধরে রাখতে পারবে, কিন্তু এরপরে আর এটা ধরে রাখা সম্ভব হবে না। এটা শুনে তো লিংজি অনেক চিন্তায় পড়ে যায়, আর সে শেষ পর্যন্ত তার সার্জেন্টের প্ল্যানে রাজি হয়ে যায়। সে তাকে জিজ্ঞাসা করে কিভাবে তাকে ওর প্রেমের জালে ফাঁসাবে। এদিকে বাবার বাবা ঠিক করে সে তার মেয়ের জন্য একটা মাস্টার ঠিক করবে। তার এই উচ্ছৃঙ্খল মেয়েকে যে করে হোক সোজা করতে হবে। এই জন্য সে পুরো শহরে টিচার খোঁজার জন্য পোস্টার লাগিয়ে দেয়। এদিকে পোস্টারটি তারা দুজন দেখে ফেলে, আর সার্জেন্ট তখন লিংজিকে বলে এটাই সব থেকে বড় সুযোগ বাউয়ের কাছাকাছি যাওয়ার এবং তাকে নিজের প্রেমের জালে ফাঁসানোর এটাই একমাত্র সুযোগ। এদিকে বাউ যখন একা একা বসেছিল তখন তার কাজিন দৌড়ে এসে তাকে খবর দেয় বাউয়ের বাবা নাকি তার জন্য একটা মাস্টার খুঁজে পেয়েছে। এটা শুনে তো বাবা একেবারে অবাক হয়ে যায়। আসলে এদিকে তার বাবা লিংজিকে তার মাস্টার হিসেবে পছন্দ করে রেখেছে। তারা এখানে সর্বোচ্চ র্যাঙ্কের শীর্ষের পরিচয় দিয়ে এখানে প্রবেশ করেছিল। এখন তারা বলে তাদের মহলে প্রবেশ করার জন্য মেন দরজা তাদেরকে পার করে যেতে হবে। তারা এদিকে সার্জেন্টের সঙ্গে সঙ্গে সেদিকে চলে যায়। এদিকে বাউয়ের চাচা তার বাবাকে বলে এই টোকেন দেখে বোঝা যাচ্ছে এরা হচ্ছে ইমর্টাল পায়ের শিষ্য। এদিকে যখন তারা দুজন সার্জেন্টের সঙ্গে মেন গেটে গিয়ে প্রবেশ করছিল তখন লিংজি বুঝতে পারে এখানে কোনো ব্যারিয়ার আছে, কিন্তু তার সার্জেন্ট তো না বুঝেই সেখানে পা দিয়ে ফেলে। আর এদিকে তার আসল পা তখনই দেখা যায়, তাই সেখানে থাকা সবাই তাদের দুজনকে ধরে ফেলে। এদিকে নিজের আত্মরক্ষার জন্য সে নিজের তরোয়াল বের করে এটাকে সবাইকে ফেলে দেয়, আর সেখানে থাকা একটা ছোট্ট ডিমনকে সে খুঁজে বের করে, যেটা ছিল একটা কিউট পাপ্পি। আর এটা দেখেই বাউয়ের বাবা তাদের দুজনের কাছে আবার ক্ষমা চায় আর তাদের দুজনকে ভিতরে যেতে দেয়। তাদের সন্দেহ এখানেই দূর হয়ে যায়। লিংজি তো খুব সহজেই এই ব্যারিয়ারটি সামনে থেকে পার করে চলে যায়, কিন্তু তার সার্জেন্ট ভয়ে এই ব্যারিয়ারটি আর পার করে না। এদিকে আজ বাউয়ের টিচার আসতে চলেছিল, এই জন্য তো তার অনেক চিন্তা হচ্ছিল। সে ভীষণ মাপের টেনশনে ছিল, কিন্তু যখন সেখানে লিংজি এসে পৌঁছায় আর সে যখন জানতে পারে এটাই তার টিচার, সে তো একেবারে অবাক হয়ে যায়। লিংজি এরপরে তাকে পড়াতে শুরু করে দেয়। প্রথম ক্লাসে লিংজি বুঝে যায় বাউ অনেক দুষ্টু প্রকৃতির একটা মেয়ে। তাকে ডিসিপ্লিন শেখানোর জন্য তাকে অন্য কায়দা করতে হবে। সে তাই নিজের জাদু ব্যবহার করে বাউকে তার নিজের কাছে আনে এবং তারপরে টিচারকে কিভাবে সম্মান জানাতে হয় সেটা সে শিখিয়ে দেয়। এরপরে তাকে দিয়ে চা সার্ভ করায়। সে একদমই এসব কিছু করতে চাইছিল না, কিন্তু সে নিজেকে কোনোভাবে কন্ট্রোল করতে পারছিল না, কেননা লিংজি তাকে জোর করে এগুলা করাচ্ছিল। লিংজি তখন তারপরে বলে চলো এবার ক্লাস শুরু করা যাক। বাউয়ের বাবা যখন জানতে পারে তার মেয়ে এই প্রথম কোন শিক্ষককে সম্মান করেছে, তাছাড়াও তাকে চা সার্ভ করেছে এবং শান্ত হয়ে বসে পড়াশোনাও নাকি করছে, এটা শুনে তার বাবা তো অনেক খুশি হয়ে যায়। কিন্তু তারা তো জানে না লিংজি তাকে জোর করে জাদু দিয়ে এখানে বসিয়ে রেখেছে এবং তাকে জোর করে পড়াচ্ছে। লিংজি তো তাকে নিজের মতো পড়িয়ে পড়া শেষ করে সেখান থেকে চলে যায়। আর এরপরে বায়ুর উপরে করা স্পেল ভেঙে যায়। সে তো একেবারে টায়ার্ড হয়ে পড়ে যায়, কেননা এর আগে সে তো কোনোদিনে এভাবে বসে থেকে পড়াশোনা শান্তভাবে করেনি। তাকে পড়ানো শেষে যখন লিংজি তার রুমে ফিরে যাচ্ছিল তখন রাস্তায় তো তাকে দেখার জন্য অনেক মেয়েরা ভিড় করেছিল। সেই রাস্তা দিয়ে চিয়ান আর তার বোনও আসছিল। সে তো তাকে দেখে অনেক খুশি হয়ে যায়। সে জিজ্ঞাসা করে সে এখানে কি করছে, কিন্তু লিংজি তো ঠিক আগের মতোই কাউকে পাত্তা না দিয়ে সোজাসুজি বাইরে চলে যায়। এটা দেখে তো চিয়ান বলে তার এত ভাব কিসের, সে একটু সুন্দর বলেই তার এত বেশি অহংকার। কিন্তু তার বোন তখন বলে সে হয়তো ব্যস্ত আছে। এদিকে বাও তো অনেক বিরক্ত হয়ে তার পড়া কমপ্লিট করছিল, কিন্তু সে তো কিছুতেই ভালোভাবে আঁকাতে পারছিল না। তখনই সেখানে হুয়া আসে। সে তাকে পড়াশোনায় সাহায্য করতে চায়। এটা শুনে তো সে অনেক খুশি হয়ে যায়। সেদিন রাতে বাও যখন গোসল করার জন্য পানির মধ্যে গোলাপ ফুল ছিটাচ্ছিল তখন বাইরে একটা কিউট দেখতে শিয়াল ঘুরে বেড়াচ্ছিল। তাদের প্রাসাদের কাছে ব্যারিয়ারের কাছে একটা মুকুটধারী লোক আসে। সে এই ব্যারিয়ার স্পর্শ করা মাত্রই বাউয়ের বাবা বুঝতে পারে। সঙ্গে সঙ্গে সেখানে অনেক সৈন্য চলে আসে আর সে এখানে পৌঁছে তার সঙ্গে ফাইট শুরু করে দেয়। কিন্তু সে এখানে একাই ছিল না, তার মতো আরো একজন মুখোশধারী ছিল যে বাউয়ের রুমে প্রবেশ করে।
করে। সে বাউয়ের সঙ্গে লড়াই করা শুরু করে দেয়। বাউ সেই লোকটির সঙ্গে বেশ ভালোই ফাইট করছিল, কিন্তু এক পর্যায়ে সে পড়ে যেয়ে আঘাত পায়। তাদের দুজনের মধ্যে যখন আবারও ফাইট শুরু হয়, সেই লোকটা যখনই বাউকে মারতে যাবে ঠিক তখনই সেই কিউট ফক্সটি এসে লোকটিকে কামড় দেয় এবং তার হাত থেকে বাউকে বাঁচিয়ে নেয়। বাউয়ের সন্দেহ হচ্ছিল এই লোকটি হয়তো তার স্পিরিচুয়াল শিকড়টি চেক করতে এসেছিল। এদিকে সেই মুখোশধারী লোকটিও সেখান থেকে পালিয়ে যায়। বাউ সেই কিউট শিয়ালটিকে কোলে নিয়ে তাকে বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়, কিন্তু তখনই সেখানে তার বাবা আর সৈন্যরা তার রুমের সামনে চলে আসে। এটা দেখে সে তো বুঝতে পারছিল না এখন সে এই শিয়ালটিকে কোথায় লুকিয়ে রাখবে, কেননা তারা যদি এখন শিয়ালকে দেখে ফেলে তাহলে তারা তো ওই শিয়ালটাকে মেরেই ফেলবে। যখন তার বাবা এসে দরজায় ধাক্কা দেয় তখন সে তার বাবাকে বলে সে গোসল করছে, তার বাবা যেন এখন ভেতরে না ঢোকে, কিন্তু তবুও তার সেফটির জন্য তার বাবা একটা মহিলাকে ভেতরে পাঠিয়ে দেয়। মহিলাটি তখন দেখতে পায় সেখানে সে গোসল করছে আর সে তখন ঠিকই আছে। সে পুরো ঘরটি খুঁজে দেখা শুরু করে আর ফক্স ডিমনটিকে এদিকে সে পানির মধ্যে লুকিয়ে রেখেছিল, যেহেতু নিঃশ্বাসই নিতে পারছিল না। সে বারবার তাকে পানির মধ্যে চুবন খাওয়ায়। আমরা তখন দেখতে পাই এই ফক্সটা আর কেউ ছিল না বরং লিংজি ছিল। তার সার্জেন্ট তাকে তো বাউয়ের কাছে পাঠিয়েছিল যেন সে বাউকে আজকে একটা কিস করতে পারে। পানির মধ্যে থেকে সে তো তার অনেক কাছাকাছি ছিল। এদিকে তার সার্জেন্টের কথা বারবার তার মনে পড়ছিল যে তাকে আজকে বাউকে কিস করতে হবে, কিন্তু তবুও সে এটা করে না। এদিকে যখন পুরো ঘর তল্লাশি শেষে মেয়েটি বাইরে বের হয়ে যায় তখন বাউ তাকে পানি থেকে বের করে আর সে তখন যতগুলো পানি খেয়েছিল সেই সব পানিগুলো সে মুখের থেকে বের করে বাউয়ের মুখে ছুঁড়ে মারে। এদিকে তারা সবাই মিলে তো প্রত্যেকটা ঘর তল্লাশি করা শুরু করে দেয় আর খোঁজ নিতে শুরু করে এই সব কিছু কার কাজ। এদিকে আমরা তখন সেই লোকগুলোকে দেখি যারা আসলে তাদের উপরে অ্যাটাক করেছিল। তারা কোন একটা উদ্দেশ্য নিয়ে প্রাসাদে প্রবেশ করেছিল যেটা আসলে পূরণ হয়নি, তাই এখন তারা পাপেট কিংকে জাগানোর চেষ্টা করছে। এদিকে গোসল শেষে বাউ পুরো ঘরটিতে শিয়ালটিকে খুঁজে বেড়াতে থাকে, কিন্তু সে শিয়ালটাকে খুঁজে পায় না। সেখানে তার ভাইরা চলে আসে আর বাউ তখন দেখতে পায় হুয়োর হাত কেটে গিয়েছে। লিংজি তো তার ঘরে ফিরে এসেছিল। তখন তার সার্জন তাকে জিজ্ঞাসা করে সে কি বাউকে কিস করতে পেরেছে, কিন্তু আমরা তো জানি সে তো পানির মধ্যে নাকানি চোবানি খেয়ে এসেছে। সে নাকানি চোবানি খেয়ে এসে তো হাঁপাচ্ছিল, সে তাই কোনো উত্তরও দিচ্ছিল না, কেননা তার পরিস্থিতি এমন ছিল যেটা আসলে কাউকে বলার মতো ছিল না। পরের দিন সকালে সে যখন বাউয়ের ক্লাস নিতে আসে তখন সে বাউয়ের দিকে তো চোখে চোখই রাখতে পারছিল না। তার দিকে তাকালেই তো তার গত রাতের কথা মনে পড়ে যাচ্ছিল। সে অনেক লজ্জাবোধ করছিল। এই বিষয়টা বাউ খেয়াল করে আর সে তার টিচারকে জিজ্ঞাসা করে আজকে তার হঠাৎ কি হয়েছে। বাউ ইচ্ছাকৃত ভাবে তার কাছাকাছি এসে জিজ্ঞাসা করে গত রাতে যখন প্রাসাদে হামলা হয়েছিল তখন তার টিচার কি করছিল। লিংজির আবারও গত রাতের কথা মনে পড়ে যায় এবং সে লজ্জায় পড়ে যায়। সে তখন তাকে বলে তখন সে গোসল করছিল। এটা শুনে তো বাউয়ের তো অনেক সন্দেহ হচ্ছিল, এজন্য সে তার হাতে গত রাতের ওই লোকটার মতো চিহ্ন আছে কিনা এটা দেখার চেষ্টা করছিল, কিন্তু সে অনেক চেষ্টা করার পরেও সেটা করতে পারে না। এবং পরের দিন সকালে যখন লিংজি তাকে আবার পড়াতে আসে তখন সে বুদ্ধি করে তার উপরে পানি ছুড়ে মারে, কিন্তু লিংজি তো আগে থেকে ছাতার ব্যবস্থা করে রেখেছিল। সে উল্টো তার উপরেই পানি ছুড়ে মারে। তার এই প্ল্যানটিও তো একেবারে ভেস্তে যায়, এজন্য সে দ্বিতীয় প্ল্যান খুঁজে বের করে। লিংজি যখন গোসল করছিল তখন সে চুপি চুপি তার শরীরটি দেখার চেষ্টা করছিল, তার হাতে কোনো দাগ আছে কিনা এটা চেক করার জন্য। লিংজি যখন তার জামা খুলছিল তখন তাকে ভালোভাবে দেখতে গিয়ে বাউ তো ছাদ থেকে নিচে পড়ে যায়। সময় মতো লিংজি তার জাদু ব্যবহার করে তাকে তো বাঁচিয়ে নেয়, কিন্তু আশেপাশে যে ছেলেগুলো গোসল করছিল তারা তার চিৎকার শুনে গোসল বাদ দিয়ে সেখানে চলে আসে আর কে সেখানে চিৎকার করলে সেটা খুঁজতে থাকে। লিংজি তখন বাউয়ের কাছাকাছি এসে বলে তাহলে তুমি আজকাল ছেলেদের শরীর লুকিয়ে লুকিয়ে দেখতে থাকো। তাদের কথার মাঝে তো বাকি ছেলেগুলো সেখানে চলে আসে। লিংজিকে তখন তারা জিজ্ঞাসা করে সে কি আশেপাশে কোনো মেয়েকে দেখেছে। লিংজি এক পাশে ঘুরে বসেছিল, তাই তাকে দেখা যাচ্ছিল কিন্তু মেয়েটাকে দেখা যাচ্ছিল না, এজন্য মেয়েটাকে কেউ দেখতে পাচ্ছিল না। সে তো তখন বলে হ্যাঁ আমি এখানে একটা মেয়েকে দেখেছি। বাউ তো তখন তার কাছে হাত জোর করে বলে কে যেন কাউকে কিছু না বলে। লিংজি তখন ছেলেগুলোকে অন্যদিকে দেখিয়ে বলে সে মেয়েটিকে এদিকে দেখেছে। তখন সব ছেলেগুলো সেদিকেই চলে যায়। লিংজি তখন জানতো বাউ তার হাতের দাগ দেখার জন্য এত দূর এসেছে, এই জন্য সে নিজের হাত বের করে তাকে দেখিয়ে দেয় যেখানে কোনো কাটার দাগই ছিল না। এখন বাউ বুঝতে পারে তার উপরে গত রাতে যে অ্যাটাক করেছিল সে লিংজি ছিল না, অন্য কেউ ছিল। সে তারপরেও লিংজির পিছু ছাড়ে না, সে তার পিছু পিছু তার রুম পর্যন্ত চলে যায়। আবারও সেদিক দিয়ে সেই ছেলেগুলো যাচ্ছিল। এদিকে সেই ছেলেগুলোর আওয়াজ শুনে বাউ তো তাকে নিয়ে ঘরের এক কোনায় লুকিয়ে পড়ে। লিংজি তখন বাউকে জিজ্ঞাসা করে সে কেন লুকাচ্ছে। বাউ তখন বলে যদি তাকে ছেলেগুলো একটা মেয়ের সাথে দেখে ফেলে তাহলে তার বদনাম হয়ে যাবে। লিংজি তখন তার কথা না শুনে সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু বাউ তো তাকে নিজের কাছেই টেনে ধরে। এখন তারা দুজনে একে অন্যের অনেক কাছাকাছি চলে আসে। এদিকে লিংজি তো অনেক লজ্জা পাচ্ছিল। ছেলেগুলো যখন তাদের ঘরের কাছে চলে আসছিল তখন বাউ তো লিংজির মুখ চেপে ধরে। এভাবেই চুপচাপ তারা দুজন একভাবে স্ট্যাচু হয়ে দাঁড়িয়েছিল। সেখান থেকে সবাই চলে যাওয়ার পরে বাউয়ের হাত একটা সুইচের উপরে পড়লে তারা দেখতে পায় তারা দুজনে হঠাৎ একটা গুপ্ত ঘরে চলে এসেছে। এই জায়গা দেখে তারা দুজনে তো অনেক অবাক হয়ে যায়। সেখানে তারা দুজন রাজপরিবারের মৃত সবার কবর দেখতে পায়। সেখানে বাউয়ের মায়ের নামও লেখা ছিল। তখন সে পাশে আঁকানো তার নিজের মায়ের ছবি দেখতে পায়।
নিজের মাকে দেখে সে অনেক ইমোশনাল হয়ে যায় আর ছবিতে সে স্পর্শ করে। আর ঠিক তখনই আশপাশ থেকে অনেকগুলো তীর তাদের উপরে হামলা করে দেয়। তারা তখন বুঝতে পারে নিশ্চয়ই এটার পেছনে গুরুত্বপূর্ণ কোনো কিছু রয়েছে আর এই জন্যই হয়তো এখানে এত সুরক্ষার ব্যবস্থা করা আছে। বাও তার মায়ের ছবি ভালোভাবে চেক করে ভেতরে একটা মূল্যবান জিনিস খুঁজে পায়। এদিকে তার বাবা তো বুঝে যায় কেউ একজন হয়তো তাদের গুপ্ত ঘরে ঢুকে তাদের টেস্ট পার্সেলটি নেওয়ার চেষ্টা করছে। বাও এটাকে স্পর্শ করা মাত্রই একটা স্মৃতি দেখতে পায় যেখানে তার মা একজনকে মারছিল আর সে তখন বলছিল তোমার সারা জীবনে এখানেই বন্দী হয়ে থাকতে হবে, তুমি এখানেই ঘুমিয়ে থাকো। সেই লোকটা একটা মুখোশ পরা ছিল, সে বুঝতে পারছিল না এটাকে। এরপরে তার দুজনেই সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। তার বাবা তখন সেখানে পৌঁছে যায়। সে তার মেয়ের কাছে সেই মূল্যবান টোকেনটি চায়, তো বাও তাকে এটা দিতে চায় না। বাও তখন বলে আমার মায়ের সঙ্গে কি হয়েছিল আগে আমাকে সেটার উত্তর দিতে হবে, এরপরে আমি তোমাকে এটা দিব। কিন্তু তার বাবা তাকে কোনো উত্তর দিতে রাজি ছিল না। বাও তখন অনেক জিদ করে আর রেগে যায়। তার বাবাও রেগে তখন তাকে আঘাত করে। লিংজি তখন তার বাবাকে বলে তার মেয়েকে এত জোর না করতে, পরবর্তীতে সে নিজে থেকে তাকে এটা দিয়ে দিবে। এটা শুনে তার বাবা আর কিছুই বলে না। বাও যখন রাতে ঘুমিয়েছিল সে তখন স্বপ্নের মধ্যে দেখতে পায় তার বাবা তার মাকে মেরে ফেলেছে। এটা দেখেই সে চিৎকার করে ওঠে আর সাথে সাথে তার ঘুম ভেঙে যায়। সে তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছিল আর ভাবছিল যে তার বাবা আর মায়ের মধ্যে কি এমন হয়েছিল যে তার বাবাই তার মাকে মেরে ফেলেছিল। পরের দিন সকালে সে তার মায়ের স্মৃতি মনে করে ডাম্পলিংস বানাচ্ছিল। এটা দেখে তাকে সময় দেওয়ার জন্য লিংজি তার ফক্স রূপে এসে তার কাছে চলে যায়। বাও তখন রান্না করছিল আর তার সঙ্গে গল্প করছিল। তার বাবা যখন তার সঙ্গে কথা বলতে আসে তখন সে রুমের বাইরে থেকে এইসব শব্দ বা কথাবার্তা শুনতে পাচ্ছিল। বাও তখন বলছিল যখন সে ছোট ছিল তখন তার মা অনেক সুস্বাদু ডাম্পলিংস তৈরি করত, এটা খাওয়ার জন্য সে আর তার বাবা লড়াই করত। আগের সে সবকিছু সে এখনো অনেক মিস করে, তার মাকে সে এখনো অনেক মিস করে। কিন্তু তার মাকে তার বাবা হঠাৎই মেরে ফেলে। তার বাবা তাকে এটার কারণও এখনো বলেনি। এটার কারণ যেটাই হোক না কেন তবুও সে তার বাবাকে বিশ্বাস করবে। এসব কিছু বলে তার মনটি অনেক খারাপ হয়ে যায় আর তার বাবা মন খারাপ করে সেখান থেকে চলে যায়। বাবা এখন নিজের মনটি খারাপ দূর করার জন্য শিয়ালটাকে জড়িয়ে ধরে আর তাকে অনেক আদর করে। বাও শিয়ালটির হাতে ক্ষত দেখে মলম লাগিয়ে দেয়। এরপরে সে তার রান্না করা ডাম্পলিংস নিয়ে এসে লিংজিকে খেতে দেয়। লিংজি তো কোনো মতে এটা খেতে চাইছিল না, কেননা সে জানতো ডাম্পলিংস গুলো এখনো ভালোভাবে সেদ্ধ হয়নি। বাও যখন তাকে কোনো মতে এটা খাওয়াতে পারেনি তখন সে নিজে এটা টেস্ট করে বুঝতে পারে সেটা এখনো ঠিকঠাক ভাবে সিদ্ধ হয়নি। কিন্তু শিয়াল তো কাঁচা মাংসই খায়, এজন্য সে তাকে এটা খেতে দেয়। লিংজি তো তখন পড়ে যায় মহাবিপদে, সে কোনো মতে এগুলোকে খায় না। বাও যখন তার সাথে গল্প করতে করতে ঘুমিয়ে যায় তখন সে তার নিজের আসল রূপে চলে আসে। বাও স্বপ্নের মধ্যে তার সব পছন্দের খাবারগুলোর নাম বলছিল। আর ঠিক এই মুহূর্তটি দেখানোর মাধ্যমে এই পর্বটি এখানে শেষ হয়ে যায়। আশা করি আজকের পর্বটি আপনাদের সবার ভালো লেগেছে। যদি পরবর্তী পর্বটি পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।